পাঠ ১৪ মেধাশ্রম। শ্রম কিন্তু শুধু শারীরিক হয় তা নয়, মেধাগত পরিশ্রমও আমরা নিয়মিত করে থাকি। যেমন ধরো, তোমার কোনো বন্ধু তোমাকে একটি ধাঁধা জিজ্ঞেস করল। তুমি বেশ চিন্তাভাবনা করে ধাঁধাটির উত্তর দেবে। এই যে ধাঁধাটির উত্তর দেওয়ার জন্য তুমি চিন্তা করেছ, সেটি কিন্তু এক ধরনের মানসিক পরিশ্রম। ধাঁধাটির উত্তর দেবার জন্য তুমি তোমার মেধা খাটিয়েছ, অর্থাৎ তুমি মেধাশ্রম দিয়েছ। একজন রোগী ডাক্তারের কাছে গেল। ডাক্তার তার সব কথা শুনে তাকে ঔষধ দিলেন। একটু ভাবো তো দেখি ডাক্তার তাকে কিভাবে ঔষধ দিলেন। ডাক্তার রোগীর কথা শুনে প্রথমে রোগের লক্ষণগুলো চিহ্নিত করেছেন এবং লক্ষণগুলো দেখে রোগ নির্ণয় করেছেন। তারপর রোগের জন্য নির্দিষ্ট ঔষধ দিয়েছেন। এই পুরো প্রক্রিয়ায় ডাক্তার কিন্তু কোনো শারীরিক পরিশ্রম করেননি। তিনি খাটিয়েছেন তার মেধা। তাই ডাক্তারের এই পরিশ্রম হল এক ধরনের মেধাশ্রম। তুমি প্রতিদিন তোমার পাঠ শেখো। এসব পাঠ বুঝে শিখতে গিয়ে তোমাকে তোমার মেধা খাটাতে হয়। কাজেই প্রতিদিনের পড়া শেখা, মনের মধ্যে ধরে রাখা এবং ভবিষ্যতে তা কাজে লাগানো মেধাশ্রমের উদাহরণ। উপরের উদাহরণ থেকে আমরা কি বুঝতে পারি? যে সকল কাজ আমরা মেধা ব্যবহার করে সম্পাদন করি, সেই সকল কাজকে মেধাশ্রম বলা যায়। অর্থাৎ যখন আমরা আমাদের চিন্তা, ভাবনা, জ্ঞান ইত্যাদি ব্যবহার করে কোনো কাজ করে থাকি, সেটাই হলো আমাদের মেধাশ্রম। মেধাশ্রম হলো মানসিক শ্রম। আমরা যখন কোনো কিছু নিয়ে চিন্তা করি, কোনো সমস্যা দেখা দিলে সমস্যা থেকে বেরিয়ে আসার উপায় খুঁজি, সেগুলো সবই এক ধরনের মেধাশ্রম। আমরা প্রতিদিন নানা রকম কাজ করি। সেসব কাজের মধ্যে যেমন মেধাশ্রম থাকে, তেমনই থাকে কায়িক শ্রম। মেধাশ্রমের পাশাপাশি কায়িক শ্রম দিতে না পারলে হয়তো অনেক কাজই সুষ্ঠুভাবে করা সম্ভব হতো না। আমরা প্রতিদিন যেসব কাজ করে থাকি কিংবা যেসব কাজ করতে দেখে থাকি, সেসব কাজের মধ্যে কোনগুলো মেধাশ্রম আর কোনগুলো নয়, তা কি আমরা বলতে পারব? এসো একটু চেষ্টা করে দেখি। নিচের যেগুলিতে মেধাশ্রমের পরিমাণ বেশি, সেগুলির পাশে টিক চিহ্ন দাও এবং বন্ধুদের সাথে আলোচনা করো যে ওই কাজগুলো কেন মেধাশ্রমের উদাহরণ। কাজের নাম: টিক চিহ্ন, বর্গমূল। দর্জির কাপড় সেলাই। লেখকের বই লেখা, বর্গমূল। শ্রেণীতে বসে মুক্তচিন্তার সাহায্যে কোন বিষয়ে অনুচ্ছেদ লেখা, বর্গমূল। ডাকপিয়ানের চিঠি বিলি করা, ডাক্তারের রোগ নির্ণয় করা, বর্গমূল। শ্রেণীতে শিক্ষকের গাণিতিক সমস্যা বুঝিয়ে দেওয়া, বর্গমূল। থালা বাসন পরিষ্কার করা। ব্যাখ্যা: লেখকের বই লেখা, অনুচ্ছেদ লেখা, ডাক্তারের রোগ নির্ণয়, শিক্ষকের গাণিতিক সমস্যা বোঝানো, এই সব কাজের জন্য মস্তিষ্ক খাটাতে হয়, চিন্তা করতে হয়, তথ্য বা জ্ঞান প্রয়োগ করতে হয়। তাই এগুলো মেধাশ্রমের উদাহরণ। দর্জির কাপড় সেলাই, ডাকপিয়ানের চিঠি বিলি করা, থালা বাসন পরিষ্কার করা, এগুলো প্রধানত শারীরিক শ্রম। মানসিক পরিশ্রম খুব কম লাগে। পাঠ ১৫ মেধাশ্রম ও এর অনুশীলন। একবার ভেবে দেখত মানুষ এবং মেশিনের কাজের মধ্যে পার্থক্যটা কোথায়? মানুষ তার কাজ করার সময় নানা রকম চিন্তা ভাবনা করে, মেশিন কিন্তু তা করে না। মেশিন শুধু কাজ করে যায়। মানুষ চিন্তা করতে পারে, ভাবতে পারে আর তার সে ভাবনা চিন্তাকে বাস্তবে রূপ দিতেও পারে। পাখির আকাশে ওড়া দেখে মানুষের মনে আকাশে ওড়ার ইচ্ছা তৈরি হয়েছে। তাই মানুষ তার মেধা খাটিয়ে মেধাশ্রম ও কায়িক শ্রম দিয়ে তৈরি করেছে উড়োজাহাজ। মানুষ তার মেধাশ্রম দিয়েই এত রকম জিনিসপত্র তৈরি করেছে। ফলে জীবন আরামদায়ক হয়েছে। আমরা যদি মেধাশ্রম না দিতাম তাহলে হয়তো মানব সভ্যতা এভাবে দিনে দিনে উন্নত হতে পারত না। কিভাবে ঘর বানাতে হয় তা হয়তো আমাদের আজও অজানাই থেকে যেত। আমরা হয়তো আজও পাহাড়ের গুহায় বাস করতাম। আবিষ্কারকগণ মেধাশ্রম না দিলে আমরা বিদ্যুৎ বাতিও পেতাম না মোবাইল টেলিফোন, টেলিভিশন, এমনকি বাইসাইকেল।
মেধাশ্রম না দিলে আমরা এমনকি চাকার ব্যবহারও শিখতে পারতাম না। আসলে মেধাশ্রম ছাড়া জীবন অচল। তবে মাথায় রাখতে হবে, মেধাশ্রম যেন মানব বিধ্বংসী কাজে ব্যবহার না করা হয়। যেমন মরণাস্ত্র তৈরি কাজ। তুমি প্রতিদিন কি কি করো তার একটি তালিকা তৈরি করে তালিকার কোনগুলি মেধাশ্রম তা চিহ্নিত করো। প্রয়োজনে শ্রেণী শিক্ষকের সহায়তা নাও। প্রতিদিনের কাজগুলোকে সহজভাবে মেধাশ্রম ও কায়িক শ্রম হিসেবে ভাগ করতে পারি। উদাহরণস্বরূপ একটি তালিকা দেওয়া হল। প্রতিদিনের কাজ। মেধাশ্রম কি? বর্গমূল। স্কুলে পাঠ শেখা ও বুঝে নেয়া। বর্গমূল। পড়া বা হোমওয়ার্ক করা। বর্গমূল। বই লেখা বা রচনা লেখা। বর্গমূল। বন্ধুদের সাথে আলোচনা বা সমস্যা সমাধান। বর্গমূল। খেলাধুলা করা। ঘর পরিচ্ছন্ন রাখা, থালা বাসন ধোয়া। বাজার থেকে জিনিস আনা। গান বা কবিতা শুনে বা গাইতে শেখা। বর্গমূল। যদি চিন্তাভাবনা বা সৃজনশীলতা লাগে। মনে রাখার বিষয়। মেধাশ্রম এমন কাজ যেখানে আমরা চিন্তা, জ্ঞান বা সৃজনশীলতা ব্যবহার করছি। কায়িক শ্রম হল মূলত শরীরের পরিশ্রম, যেখানে চিন্তা কম লাগে। একটি শ্রেণী কার্যক্রম বরাদ্দ করতে হবে। প্রতিদিন আমরা গল্প পড়ি। আজ আমরা গল্প লিখব। চাইলে কেউ ছড়া বা কবিতাও লিখতে পারি। আবার কেউ যদি চাই ছবিও আঁকতে পারি। তবে যে যাই করি না কেন, করার আগে আমাদের শ্রদ্ধেয় শিক্ষকের অনুমতি নিতে হবে। দলগত কাজ। নিম্নের ধারণাটি নিয়ে গল্প, কবিতা, ছড়া লিখতে বা ছবি আঁকতে হবে। বোলপুর গ্রামে হঠাৎ করে গাছ কাটার হিড়িক পড়ে গেল। সবার কি হলো কে জানে, যে যেভাবে পারে গাছ কাটে। এভাবে কাটতে কাটতে মাঠঘাট গ্রাম থেকে গাছ প্রায় নিঃশেষ হয়ে গেল। গাছ শুধু প্রকৃতির সম্পদই নয়, গাছ প্রকৃতির অংশ। গাছ না থাকলে প্রকৃতিও ঠিকঠাক থাকে না। বোলপুর গ্রামে বৃষ্টি বন্ধ হয়ে গেল। এরপর থেকে আমরা লেখি বা ছবি আঁকি, পড়ে উপস্থাপন করি। গল্প, কবিতা, ছড়া লেখা বা ছবি আঁকার জন্য 4টি শ্রেণী কার্যক্রম বরাদ্দ করতে হবে। আমার শ্রেণী কার্যক্রমকে 4টি ভাগে ভাগ করে করা যেতে পারে যাতে সব ছাত্রছাত্রীর জন্য সময় ও সুযোগ সঠিকভাবে বরাদ্দ হয়। উদাহরণস্বরূপ, কার্যক্রম। সময় বরাদ্দ। বিবরণ। ধারণা, আলোচনা ও পরিকল্পনা। 10 হতে 15 মিনিট। শিক্ষকের নির্দেশনা অনুযায়ী গল্প, ছড়া, কবিতা, ছবি আঁকার বিষয়বস্তু ও ধারণা নিয়ে আলোচনা। ছাত্রছাত্রীরা নিজেদের আইডিয়া শেয়ার করবে। লেখা, ছবি তৈরি। 20 হতে 15-25 মিনিট। দল বা ব্যক্তিগতভাবে গল্প লেখা, ছড়া, কবিতা লেখা বা ছবি আঁকা। শিক্ষকের অনুমতি নেওয়া ও নির্দেশনা মেনে কাজ করা। সম্পাদনা ও পুনঃপরীক্ষা। 5 হতে 15-10 মিনিট। লেখা বা ছবি শেষ করার পর ছোটখাটো সংশোধন, রং বা শব্দ সংযোজন। শিক্ষকের পরামর্শ নেওয়া যেতে পারে। উপস্থাপন ও আলোচনা। 15 মিনিট। তৈরি কাজ শ্রেণীতে উপস্থাপন করা, অন্যদের মতামত শোনা এবং পরিবেশ ও গাছ সংরক্ষণের গুরুত্ব নিয়ে আলোচনা। এভাবে কার্যক্রম করলে সবাই মেধাশ্রম ও সৃজনশীল পরিশ্রম ব্যবহার করতে পারবে এবং শ্রেণী সময় সুষ্ঠুভাবে ব্যবহার হবে।